আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী আফসানা জেসমিন সহ নিকটাত্মীয়দের সব স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশশামস জগলুল হোসেন এ আদেশ দিয়েছেন। কাজী আবু মাহমুদ ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসেবে থাকা 6 কোটি 96 লাখ টাকা ফ্রিজ করেছেন আদালত। পাশাপাশি ফয়সাল সহ 7 জনের নামে থাকা 15টি সঞ্চয়পত্রের 2 কোটি 55 লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। অন্যদিকে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে দুদকে আবেদন করেছেন আইনজীবী সালাহউদ্দিন রিগান। কেঁচো খুঁড়তে সাপ অথবা থলের বিড়াল বেরিয়ে আসা সব প্রবচনকে পেছনে ফেলে এখন শীর্ষে লাখ টাকার ছাগলে খেল কোটি টাকার সম্পদ। সরকারি প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কোনো দায়ও নিতে চায় না পরিবারের কেউ। মতিউরের প্রথম পক্ষের কন্যা কানাডা প্রবাসী ফারজানা রহমান ইপসিতার ফাঁস হওয়া অডিও বার্তায় বলেন, সব অপকর্মের দায় মতিউরের, পিতার শাস্তিও দাবি করেছেন তিনি। আর দেখুন শাকিলা করিমের রিপোর্টে। আমাদেরকে ধোকা দিছস, এটা আমরা কি করুম? আমরা কই যামু? আমরা কারে মুখ দেখামু? এই ক্ষোভ সমালোচিত সাবেক রাজস্ব বোর্ডের সদস্য মতিউর কন্যার। বাবার অপকর্মের খবর যখন সবার মুখে মুখে, তখন জন্মদাতাকেই দাঁড় করালেন বিচারের কাঠগড়ায়। সে আমার মারে ধোকা দিছে, সে আমারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে, সে আমাদের ধোকা দিছে। আমি তারে ছাড়ুম জীবনও না, কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা তো আমি হইতে দিব না। ইপসিতা তার পিতার পাপ আর অপকর্মের শাস্তি চান। তার মা রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ ও ভাই অর্ণব মতিউরের অপকর্মে চরম বিব্রত। কানাডা প্রবাসী ফারজানা রহমান ইপসিতা স্বজনের কাছে ভয়েস মেসেজে এভাবেই ক্ষোভ জানান। মা হামাও করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু, ভালোবাসলে সে এভাবে চিট করতো না। ইপসিতা তার ভয়েস মেসেজে বলেন, সাধারণ মানুষের দোষ নেই, ধোঁকাবাজ তার পিতাকে বাঁচানোর কোনো ইচ্ছাও তার নেই। বর্তমান পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করেন তিনি। মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই, সম্পত্তির জন্য। ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে, বাপে মনে হয় বলছে না, এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে এই কাহিনীটা করছে। বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের দামি গাড়ি সহ কানাডায় বিলাসী জীবনযাপন করেন মতিউর কন্যা ইপসিতা। তার ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যেরও বিপুল সম্পদের খবর এরই মধ্যে প্রকাশ পেয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা। 2 সপ্তাহের অনুপস্থিতি শেষে কার্যালয়ে গেলেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। দুপুরে নিজ কার্যালয়ে 2টি সভায় অংশ নেন তিনি। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঈদের পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে থাকায় সেবা পেতে হয়রানির শিকার হয়েছেন তারা। নরসিংদীর প্রতিনিধি নূরে আলম রনির প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। আলোচিত হবার পর থেকেই আত্মগোপনে ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ। না তাকে কোথাও দেখা যাচ্ছিল, না পাওয়া যাচ্ছিল মুঠোফোনে। এতে চরম ভোগান্তিতে পড়ে সেবা প্রত্যাশীরা। তিনি ঠিক কবে থেকে অফিস করবেন তাও জানাতে পারছিলেন না উপজেলা পরিষদের কেউ। 14 দিন পর অবশেষে উপজেলা পরিষদে লায়লা। সেখানে 1 ঘন্টায় সেরে নেন 2 মিটিং। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভায় নিজের বক্তব্যটুকু শেষ করে কুশল বিনিময় করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। এরপর কালো গাড়িতে ত্যাগ করেন কার্যালয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চেয়ারম্যানের অনুপস্থিতি তাদের বেশ ভুগিয়েছে। 1-2 টাকা বা 500 টাকা পাবে উপজেলা থেকে, সে টাকাটা পাইতেছে না। কারণ হচ্ছে যে সে তো ওইখান থেকে তো কোনো মতে সম্ভব হইতেছে না, কারণ উপজেলা চেয়ারম্যান নাই। কোনো ব্যক্তিগত কোনো কারণ দেখায়া বা অনর্থক অবহেলা করে বন্ধ করে, তাহলে রায়পুরা জনগণের ক্ষতি হচ্ছে। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের রাজনৈতিক উত্থানকেও বিস্ময়কর বলছেন স্থানীয়রা। তারা জানান, সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি রায়পুরায় ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট গড়ে তোলেন তিনি। করোনাকালে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ দলীয় কর্মসূচির আয়োজন করতেন ওই পার্কে। এর মধ্যে 2022 সালের ডিসেম্বরে রায়পুরা উপজেলার তৎকালীন চেয়ারম্যান আব্দুস সাদেকের মৃত্যু হয়। এরপর শিক্ষকতা ছেড়ে লায়লা কানিজ হঠাৎ করে
করেই রাজনীতিতে পা রাখেন, প্রার্থী হন উপনির্বাচনেও। এর কিছুদিন আগে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদও পেয়ে যান লায়লা। ওনাকে চিনতাম, জানতাম, কিন্তু এইভাবে চিনতাম না। লাকির অঢেল টাকা, লাকির পার্কে থাকে, লাকির পার্কে অনুষ্ঠান করে, বড় বড় অনুষ্ঠানগুলি উনি এখানে করে। টাকা রোজগারের তার হাজব্যান্ডই। লায়লা কানিজের বিরুদ্ধে সাধারণ মানুষের সম্পত্তি দখলেরও অভিযোগ রয়েছে। নির্বাচনী হলফনামায় 85 কোটি টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করেছেন লায়লা। এদিকে অভিযোগের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সৈয়দ মাহমুদ, RTV। খামারি না হয়েও দেশের পশু ব্যবসা নিয়ন্ত্রণে গড়ে তোলেন ভয়াবহ সিন্ডিকেট। কেউ বাধা দিলেই ঠুকে দিতেন মামলা। অনুমোদনহীন বিদেশি জাতের গরু আনতে কক্সবাজার, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলেন গোপন ডেরা। আলোচিত সাদেক অ্যাগ্রোর প্রতিষ্ঠাতা ইমরান আহমেদের এমন অপকর্মের তথ্য ও ভিডিও এসেছে RTVর হাতে। সাধারণ ব্যবসায়ী থেকে গরু মাফিয়া হয়ে ওঠার সেই গল্প শোনাচ্ছেন সুমন তানভীর। বাংলাদেশে বিক্রি হয় 30 থেকে 60 হাজার টাকা কেজি। এটা পৃথিবীতে সবচেয়ে বড় জাতের ছাগল হিসেবে পরিচিত। শাহ ইমরান হোসেন, কথাবার্তা আচরণে আভিজাত্যের ছাপ। কোরবানির ঈদে দেশবাসীকে উচ্চ বংশীয় গরু ছাগলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে নিজের ব্যবসা সম্পর্কেও উচ্চ ধারণা দেন। তবে এসবের পেছনের গল্পটা অন্যরকম। দেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ হয়। থাইল্যান্ড থেকে অবৈধ পথে গরু এনে লালন পালন করা হতো কক্সবাজারের উখিয়া সীমান্তের এই ডেরায়, যেখানে আলোচিত ইমরানকেও তদারকি করতে দেখা যায়। শুধু ভিডিও নয়, ওই অঞ্চলে তার বিচরণের আরও ছবি আসে RTVর হাতে। বাইকে যার সঙ্গে দেখা যাচ্ছে, অভিযোগ আছে সেই হলিদা পালং ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল কায়েসকে দিয়েই গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন ইমরান। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সে অনুমতি না নিয়েই সে নানান চ্যানেলে সে গরু নিয়ে আসতেছে, বিক্রি করতেছে। এর মধ্যে স্পেশালি ব্রাহ্মাটা। মোহাম্মদপুরে খামার হলেও অবৈধ জাতের বেশিরভাগ গরুই উখিয়া থেকে পাঠিয়ে দেওয়া হতো নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে। কাগজে কলমে নাসিরুল্লাহ ছোটন এর মালিক হলেও নিয়ন্ত্রণ ছিল ইমরানের হাতে, যেখানে গরুর শরীরে থাইল্যান্ডের মার্ক করা সিরিয়াল নম্বর দেখা যায়। অথচ দেশে থাইল্যান্ড থেকে বৈধ পথে গরু আনার সুযোগ নেই। RTVর হাতে আসা নথি বলছে, আমদানির অনুমোদন না থাকলেও ইমরানের কথিত ব্যবসায়িক পার্টনার ছোটন থাই আমেরিকান ব্রাহ্মা বিডার্স অ্যাসোসিয়েশনের সদস্য হন। আর এ সুযোগেই প্রতি বছর নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু চোরাই পথে দেশে ঢুকত। সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন ইমরান। সাবেক IG বেনজির আহমেদ থেকে শুরু করে অনেকেই ছিলেন সে তালিকায়। সিন্ডিকেটের কাজে বাধা সৃষ্টি করলেই দেওয়া হতো মামলা। বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের 16 নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা খারিজ হয়ে যাওয়া যেন তারই প্রমাণ। এত অভিযোগের পরও ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলল না প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। আমাদের গোসলে যখন আসবে আমরা সেটা কনফাইনমেন্টে নিয়ে আসবো। হ্যাঁ, মানে আপনারা দিনে আইনা এটা বিষ দিতেছে বা এটা আইনা করছে বা মানে এটাকে নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, ইমরানের ঘনিষ্ঠজনরা জানান, আগে আকাশপথে গরু আনলেও 2021 সালে ধরা পড়ার পর থেকে সীমান্তের চোরাই পথে গরু আনার সিন্ডিকেট গড়ে তোলেন ইমরান। সুমন তানভীর, RTV, ঢাকা। সাবেক IGP বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে পাসপোর্ট অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা যেন মুখে কুলুপ এঁটেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতেই রাজি নন তারা। সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে চলছে অনুসন্ধান। এখন পর্যন্ত তথ্য জালিয়াতি করে বেনজিরের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে সংস্থাটি। সুমন তানভীরের আরও একটি রিপোর্ট। কারণ নিজের ফিঙ্গার তো নিজে দিতে হবে। পরে কইছে না, এখানে আসতে হবে, আবেদন করে নিজেরটা নিজের করতে হবে। ভুল থাকলে এখানে কোনোভাবেই উতরে দেওয়ার সিস্টেম নাই। না, এখন পর্যন্ত সম্ভব নেই, এসেই করতে হবে। ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা মানুষের কাছে প্রশ্ন ছিল, পাসপোর্ট অফিসে না এসে কি পাসপোর্ট করা সম্ভব?
বেশিরভাগের কাছেই প্রশ্নটি অবান্তর লেগেছে। না আসলে কোনো সম্ভবই না। তবে সাবেক আইজিপি বেনজির আহমেদ পাসপোর্ট অফিসে না গিয়েই পরপর 7টি পাসপোর্ট করে ফেলার প্রসঙ্গ টানতেই দিশেহারা জবাব দেন তারা। সিস্টেম করছেন, বাট সেটা আমরা সাধারণের জন্য না এসে পাসপোর্ট করা যায় এরকম কোনো ধারণা আমার নাই। এটা সম্ভব বলে আমার মনে হয় না, কিন্তু তারা কিভাবে করে ওটা তারা আমরা বলতে পারবো না। এমন দিশেহারা উত্তর নিয়েই প্রশ্নের জবাব খুঁজতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যায় আরটিভি। তবে তাকে পাওয়া যায়নি, ফোন করেও কোনো সাড়া মেলেনি। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যে 5টি পাসপোর্টের সন্ধান মিলেছে, যার কোনোটি করতেই পাসপোর্ট অফিসের বারান্দা পর্যন্তও যেতে হয়নি বেনজিরকে। এমনকি পেশার জায়গায়ও দিয়েছেন প্রাইভেট সার্ভিস। এমন ভয়ঙ্কর তথ্য গোপন করায় পাসপোর্ট অফিসের যেসব কর্মকর্তাকে দুদক জিজ্ঞাসাবাদ করেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদেরই একজন। তবে নিজেদের গাফিলতি ঢাকতে মুখে যেন কুলুপ এঁটেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এমন জালিয়াতি করার সুযোগ নেই। এ ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। পুরো পাসপোর্ট বিভাগে যে সমস্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ছিলেন, তাদের থেকে শুরু করে বিমানবন্দরে তিনি যেহেতু এই পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করেছেন বলে তথ্য প্রকাশিত হচ্ছে, তাদের কাছে তো অজানা নয় যে এই ব্যক্তি পুলিশের আইজিপি, তিনি কেমন করে, বা তিনি র্যাবের প্রধান, তিনি কেমন করে ব্যক্তিগত পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। যদি কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দেন পাসপোর্টের মধ্যে, তার পাসপোর্ট যদি ভুল তথ্য বেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 2 বছরের ইমপ্রিজনমেন্টের একটা অফেন্স সে কিন্তু কমিট করছে। যেই ব্যক্তিরা তাকে সাহায্য করছেন এই পাসপোর্ট পাওয়ার জন্য, ভুল তথ্য রিসিভ করে, তারাও ইকুয়ালি এই অফেন্সগুলোর জন্য তারা কিন্তু আপনার লায়াবল হবে। দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা একে অপরের ওপর দায় চাপালেও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। তৃতীয় দফায় জব্দকৃত সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তাঁর স্ত্রী জিশান মির্জার নামে থাকা সম্পত্তির ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলু হোসেন এই আদেশ দেন। এ সময় 6টি ফ্ল্যাট, 5টি প্লট, 2টি অফিস স্পেস ও বান্দরবানে 25 একর জমি রক্ষণাবেক্ষণে এই নির্দেশ দেওয়া হয়। এর আগে 2 দফায় বেনজির ও তার স্ত্রী 3 মেয়ের নামে থাকা প্রায় 612 বিঘা সম্পত্তি ও গুলশানের 4টি ফ্ল্যাট ক্রোক এবং বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেন আদালত। গত 6 জুন এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেওয়া হয়। আইনকে ভয় পায় বলেই বেনজির ও ছাগলকাণ্ডের মতিউর পালিয়ে আছেন বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম। দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপন এবং 2024-25 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় এ কথা বলেন তিনি আরও বলেন, বিএনপির আমলে দেশের দুর্নীতিবাজদের বিচার হয়নি, কিন্তু এই সরকার তা করে দেখিয়েছে এবং ভবিষ্যতেও তা করবে। এ সময় সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান। তার দুর্নীতিবাজ নেতা কর্মীদের সহায়তা করতে পারে নাই, তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে, বিভিন্ন সময় আমাদের মন্ত্রী এমপিদের পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়, নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সত্য। দুর্নীতির ব্যাপারে আমি বলবো, আইন আছে, বাস্তবায়ন করতে হবে দৃশ্যমানভাবে, দ্রুত, শক্তভাবে। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে সময় এসছে। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা করছে সরকার। প্রযুক্তি, জ্ঞানসম্পন্ন স্মার্ট জনশক্তি তৈরির লক্ষ্যে সেভাবেই প্রতিটি শিশুর গড়ে তুলতে হবে। রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন সরকার প্রধান। আরও থাকছে আতিকা রহমানের রিপোর্টে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাডেমিক, ক্রীড়া ও সংস্কৃতিতে 18 ক্যাটাগরিতে 126 শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়ে জনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সরকার। আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। কোমলমতি শিশুদের প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে এবং সেইভাবে শুধু বই পড়ে না, সচক্ষে দেখে শিক্ষা নেওয়া। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি এই ছোট্টবেলার থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। আজকের শিশুরা আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে এবং সেই পরিচালনা দায়িত্ব তারাই নেবে। এরপর প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। শিশুদের পরিবেশনায় আবেগতাড়িত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। আমি রাসেল বলছি। আতিকা রহমান, RTV, ঢাকা। আবারও অস্থির ডিমের বাজার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানেই প্রতি ডজন ডিমের দাম কমে গেল 20 টাকা। 170 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। এ সময় তালিকা ও ক্যাশ মেমোতে গরমিল পাওয়ায় 3টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। ভোরে রাজধানীর তেজগাঁও কাঁচা বাজারে এই অভিযানে গেলে ভোক্তার কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়ান পাইকারি ব্যবসায়ীরা। ডিম বিক্রির কোনো নীতিমালা নেই দাবি করেন তারা। মাহিন আরাফিদের সহযোগিতায় আরও জানাচ্ছেন ইফতেশামুল গনি। স্বল্প দামে সহজলভ্য আমিষ হিসেবে পরিচিত ডিম। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা আমিষের জন্য ডিমের উপরে নির্ভর করেন। কিন্তু সপ্তাহখানেক ধরে লাগামহীন দামের কারণে এখন ডিম কেনাই যেন কষ্টসাধ্য হয়ে পড়েছে। একটি ডিম কিনতে গুনতে হচ্ছে 14 টাকা। ডিমের বাজারকে স্বাভাবিক করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নেমেছে। ভোরে তেজগাঁও কাঁচা বাজারে অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে মূল্য তালিকা নির্ধারণ না করে SMS এর মাধ্যমে দাম বৃদ্ধির অভিযোগ পাওয়া যায়। SMS এর মাধ্যমে তো মূল্য নির্ধারণ করার যে প্রক্রিয়া, এটি তো অস্বচ্ছ, ট্রান্সপারেন্সি এর ভিতর নেই এবং কোথা থেকে দেওয়া হচ্ছে এগুলো ইনারা নিজেরাই মূলত এগুলো একটা গ্রুপ তৈরি করে এটা নিয়ন্ত্রণ করছে। আমাদের কাছে স্পষ্ট আছে যে তেজগাঁও এই বাজার সমিতি, ডিমের যে সমিতি আছে, এখান থেকে মূলত এটি করা হচ্ছে। যদিও ডিমের বাড়তি দাম নিয়ে নিজেদের পক্ষে খোঁড়া যুক্তি দেখান ব্যবসায়ীরা। এবং আমাদের ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট কোনো নীতিমালা আছে আজ পর্যন্ত যে একটা পাইকারি সেল ডিম করলে সে কত কমিশন পাবে, তার খরচ কত, সেই হিসাব আছে? তাহলে মূল্য তালিকা ঝুলাই দাও, ডিম বিক্রি করো। মূল্য তালিকা ঝুলাই দিয়ে সাইডে যে মানে যারা মিডিয়া আছে তারা আমাদেরকে রেট ধরে দেয়, তার থেকে আমরা 25-30 টাকা আমাদের খরচ, আমরা 5-10 টাকা ধরে আমাদের ব্যবসা করি। ডিমের বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট বিরোধী ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে। এই মাসে ট্রেড মানে ক্যাশ মেমো নেই, গত মাসের 12 তারিখের। ইফতেশামুল গনি, RTV, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সহ দাতা সংস্থার ঋণের $2.5 বিলিয়ন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে যুক্ত হয়েছে। ফলে IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $2,152,31,40,000। আর বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভের আকার দাঁড়ালো $2,667,60,80,000। রাতে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মিসবাউল হক। জানা গেছে IMF এর ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি, দক্ষিণ কোরিয়া, IBRD ও IDBর ঋণের $90 কোটি আশায় রিজার্ভ এই উচ্চতায় পৌঁছল। বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বহরে যুক্ত হল নতুন বিমান। যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম C-130
জে সিরিজের নতুন এই বিমানটি বিকেল 6:10 বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। বিমানটিকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের সাথে ক্রয় চুক্তি এবং মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সাথে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন হল নতুন এই বিমান। 8 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় সামরিক হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার ওই হামলায় অস্ত্র, গোলা বারুদ সরবরাহ সহ সব ধরনের সহযোগিতা করে আসছে পশ্চিমা দেশগুলো। এবার ইসরায়েলকে গোপনে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠল ভারতের বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে ইসরায়েলের ভারতীয় অস্ত্র ব্যবহারের বিষয়টি উঠে আসে। রাকিব হাসান জানাচ্ছেন বিস্তারিত। ইসরায়েলের কাছে গোপনে ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক দ্রব্য বিক্রি করছে ভারত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে যখন মৃত্যুর সংখ্যা ৩৮,০০০ ছুঁই তখন অস্ত্র রপ্তানির এ তথ্য ফাঁস হলো। নয়াদিল্লি এদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছে, সংলাপকে প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হাতে আসা নথিগুলো পর্যালোচনা করে বলা হয়, ইসরায়েল গাজায় যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করেছে। গত 6 জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা একটি ক্ষেপণাস্ত্র কিছু অংশের ভিডিও প্রকাশ করে, যার লেবেলে স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। এপ্রিল মাসের 2 তারিখে ভারতের চেন্নাই থেকে অস্ত্র ও গোলা বারুদ নিয়ে বোরকাম নামে একটি জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়। পথে স্পেনের যাত্রাবিরতি চেষ্টা করলে দেশটির বামপন্থী সংগঠনগুলো প্রতিবাদ গড়ে তোলে। এ বিষয়ে দ্য ইভলিউশন অফ ইন্ডিয়াস ইসরায়েল পলিসির লেখক নিকোলাস ব্যারেল আল জাজিরাকে বলেন, ভারত তার অবস্থান থেকে সরে গিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। এ নিয়ে আল জাজিরা গত 17 ও 21 জুন ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য নেওয়ার চেষ্টা করলেও কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাকিব হাসান, RTV। খেলার খবর। চূড়ান্ত হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16-এর লাইন আপ। এবারের আসরে বড় চমকের নাম জর্জিয়া। প্রথমবারের মতো আসরে খেলতে এসে শেষ 16তে জায়গা করে নিয়েছে দলটি। সাথে ক্রোয়েশিয়ার বিদায় আর অস্ট্রিয়া, তুরস্কের মতো তুলনামূলক কম শক্তিধর দেশগুলো দিচ্ছে রাউন্ড অফ 16-এ বড় অঘটনের আভাস। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ের গ্রুপ পর্বের জমজমাট ফুটবলের পর এবার শেষ 16 রোমাঞ্চ নিয়ে হাজির হচ্ছে সেরা দলগুলো। শনিবার থেকে শুরু সে রোমাঞ্চের মঞ্চায়ন, যেখানে সুইজারল্যান্ড ইটালি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। বার্লিনে সে ম্যাচ শুরুর 3 ঘন্টা পর ডর্টমুন্ডে হবে ডেনমার্ক জার্মানির লড়াই। 30 জুন 2020 সালের রানার আপ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত স্লোভাকিয়া। একই দিনে 3 বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেওয়ার লক্ষ্যে মাঠে নামবে প্রথমবারের মতো ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করা জর্জিয়া, যারা গ্রুপ পর্বে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে চারিদিকে হইচই ফেলে দিয়েছে। জুলাইয়ের প্রথম দিনে 2018 ও 98 বিশ্বকাপ জয়ী ফ্রান্সের বিপক্ষে জমজমাট ফুটবল উপহার দিতে প্রস্তুত বেলজিয়াম। ইউরোপের এই 2 ফুটবল পাওয়ারের লড়াই শেষ হতেই চোখ রাখতে হবে পর্তুগাল স্লোভাকিয়ার ম্যাচের দিকে। ডাচ ফুটবলের বড় পরীক্ষা নিতে পুরোপুরি প্রস্তুত রোমানিয়া। আলিয়াঞ্জ এরেনায় সে ম্যাচে নেদারল্যান্ডসের মান বাঁচানোর লড়াই দেখতে হাজির হবেন ফুটবল সমর্থকরা। আর একই দিনে অস্ট্রিয়া তুর্কির ম্যাচ লিপজিগে। মাত্র 4 দিনেই 8টি জমজমাট ফুটবল ম্যাচের রোমাঞ্চের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। মাহফুজুল ইসলাম, RTV। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল বলিভিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা শুরু সকাল 7টায়। টানা দ্বিতীয় জয়ের কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যেতে চায় উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার কোচিংয়ে নিজেদের নতুনভাবে গুছিয়ে নিয়েছেন নুনেস আরাউহোরা। কোপার শিরোপার পুনরুদ্ধার মিশনে সব বিভাগে মানসম্মত খেলোয়াড় রয়েছে উরুগুয়ের। বিপরীতে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বলিভিয়ার জন্য এই ম্যাচে টিকে থাকার মিশন। 2 দলের মুখোমুখি দেখায় শেষ 5 ম্যাচে সবই জিতেছে উরুগুয়ে।
রাতের সংবাদে এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।